প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতে ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক, উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই ত্রিকোণমিতিক অনুপাতটির নাম দেখো, তোমরা আগেই কিন্তু এই নামের সঙ্গে পরিচিত। তোমরা ঠিক তোমাদের গণিত বইয়ে এই ত্রিকোণমিতিক অনুপাত বিষয়টি কিন্তু পড়েছো। অর্থাৎ আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে কিন্তু অনেক কিছুই তোমরা জানো, তার থেকে আরও একটু কিছু বেশি তোমাদের উচ্চতর গণিত বইয়ে আছে। আমরা সেই অংশটি তোমাদের নতুনভাবে শেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, যখনই ত্রিকোণমিতিক অনুপাত কথাটি আসে, সেখানে আসলে একটি সমকোণী ত্রিভুজের নাম চলে আসে। লক্ষ্য করে, একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটি সমকোণ, তাহলে আমি এখানে যদি কোণ আকারে চিহ্নিত করি, এই যে দেখো, আমরা এটা গণিত বইয়ে কিন্তু বলেছি যে কোণের বিপরীত যে বাহুটা আছে তাকে আমরা নাম দিয়েছিলাম বিপরীত বাহু, কিন্তু এখানে এসে এটার নাম আমরা বলবো লম্ব, আর এটাকে বলবো আমরা ভূমি, আর এটাকে আমরা বলি অতিভুজ। তাহলে লক্ষ্য করো, একটি সমকোণী ত্রিভুজের আমার তিনটা বাহু আছে, তিনটা বাহুর নাম আমরা চিহ্নিত করলাম। এই তিনটা বাহুকে যে কোনো দুইটা অনুপাতে বিভক্ত করা যায়। কেমন? একবার লম্ব বাই ভূমি, একবার ভূমি বাই লম্ব, একবার লম্ব বাই অতিভুজ, আরেকবার অতিভুজ বাই লম্ব, একবার আমরা বলতে পারি ভূমি বাই অতিভুজ, আরেকবার অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা লক্ষ্য করলাম একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলোকে 6টা অনুপাতে বিভক্ত করা যায়। এই 6টা অনুপাতের কোনটার কি নাম সেটিও কিন্তু আমরা গণিত বইয়ে শিখেছি। তারপরেও আমি দু একটি তোমাদের একটু মনে করে দিয়ে দিচ্ছি। যদি দেখো, আমরা এই কোণটাকে আমরা যদি থিটা নামে চিহ্নিত করি, তাহলে সেখানে দেখো আমরা বলতে পারি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লক্ষ্য করি, এরপরে যদি বলি আমরা cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। এরপরে সেটি হচ্ছে tan থিটা, এটা আমরা বলি লম্ব বাই cot থিটা সমান সমান ভূমি বাই লম্ব। আবার এখান থেকে দেখো, আমরা বলতে পারি sec থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি। আর সবার শেষে আছে cosec থিটা সমান সমান আমরা বলবো অতিভুজ বাই লম্ব। আসলে এখান থেকে কিন্তু আমাদের কতগুলো প্রমাণ দেখো, সাইন থিটার ঠিক উল্টা, এখানে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, দেখো কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। দেখো এই কজের উল্টা হচ্ছে সেক, এখানে বলেছিলাম ভূমি বাই অতিভুজ, আর এখানে অতিভুজ বাই ভূমি, আর ট্যানের উল্টা হচ্ছে কট। তাহলে সেখান থেকে আবার নতুন করে আমরা কতগুলো সম্পর্ক কিন্তু পেয়েছিলাম। সেই সম্পর্কগুলো কেমন ছিল? সেই সম্পর্ক ছিল সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। আবার cos থিটার উল্টো হচ্ছে sec, তাহলে আমরা বলতে পারি 1 বাই। এখান থেকে আরো শিখেছিলাম tan থিটা। tan থিটা দেখো দুইটা সূত্র আছে, আমরা কখনো কখনো বলি sin থিটা বাই cos থিটা, আবার কখনো কখনো বলি 1 বাই। কোনটা কোন সময় আমাকে লিখতে হবে, এটা অঙ্কের প্রয়োজন বুঝে আমাকে সেটা নিশ্চয়ই প্র্যাকটিস করে বুঝতে হবে যে কোনটা কখন আমরা লিখবো। লক্ষ্য করো, তাহলে এই ঠিক উল্টাভাবে আমরা লিখতে পারি, আমরা এভাবে বলতে পারি, ঠিক এই তিনটা ঠিক উল্টোও বলতে পারি। যেমন যদি এইভাবে বলি কোসেক থিটা ইকুয়াল, নিশ্চয়ই সেটি 1 বাই সাইন থিটা বলবো। আবার দেখো এখান থেকে সেক থিটা, নিশ্চয়ই সেটি 1 বাই কস থিটা বলবো। আবার কট থিটা লক্ষ্য করো, দুটো সূত্র আছে, একবার বলবো আমরা cos থিটা বাই sin থিটা, আরেকটা আমরা বলতে পারি যে 1 বাই tan থিটা। তাহলে এই দুইটা সূত্র কোনটা কখন ব্যবহার করব সেটি কিন্তু আমরা অঙ্কের পরিস্থিতি বুঝে আমরা এটা কিন্তু লিখব।
তাহলে দেখো এগুলো সব কিন্তু আমাদের আগে শেখা আছে, অর্থাৎ আগেই শেখা আছে। আমি এগুলো তোমাদের স্মৃতিচারণ করছি যে এগুলো কিন্তু আমাকে এই অধ্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে কিন্তু এগুলোকে আমাদের প্রয়োগ করা হতে পারে। লক্ষ্য করো আরো আমরা কি কি সূত্র শিখেছিলাম, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তিনটে সূত্র ছিল। প্রথমে আমরা বলেছিলাম যে সাইন স্কয়ার থিটা দেখো এখান থেকে আরো দুটো সূত্র আমরা তৈরি করতে পারি যদি যে কোনো একটাকে ওইদিকে নিয়ে যাও। তাহলে লক্ষ্য করো সেখানে সাইন স্কয়ার থিটা মানে কি বলতে পারো তুমি? সাইন স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস কজ স্কয়ার থিটা। আবার একইভাবে তুমি এখান থেকে আরেকটা সূত্র বলতে পারো, সেটি হচ্ছে কজ স্কয়ার থিটা। তাহলে এটাকে ডান পাশে নিয়ে যাই, ইকুয়াল তখন আমরা বলতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার। তাহলে লক্ষ্য করো এখান থেকে আমরা বলতে একটা, দুটো এবং তিনটা সূত্র পেয়ে গেলাম। এরপরে দেখো আমরা বলতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে লক্ষ্য করো এখান থেকে যদি তুমি sec স্কয়ার থিটা ইকুয়াল লিখতে পারো 1 প্লাস tan স্কয়ার। আবার দেখো tan কে যদি এক পাশে রাখো তখন sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এখান থেকে আরেকটা সূত্র হয় sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল tan স্কয়ার থিটা। তাহলে লক্ষ্য করো যদি তোমাকে বলা হয় tan স্কয়ার থিটা ইকুয়াল কত, নিশ্চয়ই সেখানে sec স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে হবে। শুধু sec স্কয়ার থিটা কত, তখন বলতে হবে 1 প্লাস tan স্কয়ার থিটা, আবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। অর্থাৎ এখান থেকেও আমরা তিনটা সূত্র পাই। ঠিক একইভাবে আরেকটি সূত্র আছে, সেটি হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখান থেকেও দেখো আরো দুটো সূত্র আমরা তৈরি করতে পারবো। একটা হচ্ছে cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে লক্ষ্য করো এখান থেকে কিন্তু আরেকটা সূত্র তুমি বলতে পারো, সেটি হচ্ছে cot স্কয়ার থিটা ইকুয়াল, নিশ্চয়ই সেটা লিখতে হবে cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে লক্ষ্য করো এই তিনটা সূত্র আর এই তিনটা সূত্র, এই যে কোনো একটা তৈরি শিখলে, উপরেরটা শিখলে এদিক ওদিক করলে হয়ে যায়। বাট এগুলোকে সবগুলোকে তোমাদের কিন্তু একেবারেই সবগুলোকে কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। ধরো বললেই বলে দেওয়া যাবে tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা বললেই তোমরা কিন্তু চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাবে। কিন্তু tan স্কয়ার থিটা যখনই প্রশ্ন করতে হবে তখনই বলে দিতে হবে sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে বলো এখান থেকে যদি বলি cosec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস cot স্কয়ার থিটা, যদি বলা হয় cot স্কয়ার থিটা ইকুয়াল কত, সঙ্গে সঙ্গে এটা উত্তর দিতে হবে cosec স্কয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ এইগুলো কিন্তু সবগুলো সুন্দরভাবে তোমাদের মুখস্থ করতে হবে। এর সাথে যে জিনিসটি এর মধ্যে আছে সেটি হচ্ছে তোমাদের একটা চতুর্ভাগ সম্পর্কে তোমাদের জানতে হবে। দেখো এই চতুর্ভাগ, এটির নাম আমাদের প্রথম চতুর্ভাগ। আমরা সংক্ষেপে লিখি, ঠিক এই জায়গাটার নাম আমরা এটাকে বলি দ্বিতীয় চতুর্ভাগ। ঠিক এই জায়গাটার নাম আমরা এটাকে বলবো তৃতীয় চতুর্ভাগ। আর এই স্থানটির নাম আমরা লিখব তাহলে এখন দেখো প্রথম চতুর্ভাগ আসলে ঘড়ি এখান থেকে দেখো, এখান থেকেই কোণ উৎপন্ন হওয়া শুরু হয়। তোমরা এটা আগে অধ্যায়ে আমরা শিখেছি। তাহলে লক্ষ্য করো এখান থেকে ঘুরে ঠিক এই পর্যন্ত। তাহলে লক্ষ্য করো এই যে আমরা এখানে দেখো 90 ডিগ্রি, এটা কিন্তু আমরা ভালো বুঝি, বাট 90 ডিগ্রি মানে কত রেডিয়ান? একটু লক্ষ্য করো, ডিগ্রি থেকে রেডিয়ান যেতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, তখন এটা রেডিয়ান হয়ে যায়। এটা দেখো 90 দিয়ে যদি কাটাকাটি করো 2, তাহলে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে পাই বাই 2। তাহলে আজকে থেকে যেটা 90 ডিগ্রি ছিল, 90 ডিগ্রি মানে কত রেডিয়ান? 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2 রেডিয়ান। তাহলে লক্ষ্য করো প্রথম চতুর্ভাগে মানে আমরা এভাবে বলি প্রথম চতুর্ভাগ কি, যদি আমরা কোণটাকে থিটা ধরি তাহলে প্রথম চতুর্ভাগে আসলে 0 চেয়ে বড়, আমরা এখানে ডিগ্রির কোনো ব্যবহার নেই, 0 চেয়ে থিটা বড় বাট লেস দ্যান হচ্ছে পাই বাই 2। তাহলে আমরা বুঝতে পারছি প্রথম চতুর্ভাগ হচ্ছে আমার এখানে 0 এর চেয়ে বড় বাট 90 ডিগ্রির চেয়ে ছোট। দ্বিতীয় চতুর্ভাগ কোনটা? দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে দেখো পাই বাই 2 এর চেয়ে বড় মানে 90 এর চেয়ে বড় থিটা বাট পাই এর চেয়ে ছোট। পাই মানে কি 180, ওই যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাই এখানে সরাসরি আমি পাই লিখে দিলাম। তৃতীয় চতুর্ভাগ আমরা কোন জায়গাটাকে বলবো? দেখো পাই এর চেয়ে বড় বাট লেস দ্যান, এখানে হচ্ছে 3 পাই বাই 2।
তোমরা একটু পড়ে নিও যে 270 ডিগ্রি, দেখো 270 ডিগ্রিকে তোমরা যদি রেডিয়ানে প্রকাশ করো তাহলে দেখো 270 গুণ পাই বাই 180, যদি 90 দিয়ে কাটাকাটি করো তাহলে এটা 3 হবে, এটা 2 হবে, তখন দেখবে 3 পাই বাই 2 রেডিয়ান এটা হয়েছে। চতুর্থ চতুর্ভাগ মানে কি? চতুর্থ চতুর্ভাগ হচ্ছে 3 পাই বাই 2 চেয়ে থিটা বড় বাট লেস দ্যান 2 পাই। এই জায়গাগুলো অর্থাৎ এইগুলোকে কিন্তু মনে রাখতে হবে যে এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ। এখন প্রশ্ন হচ্ছে প্রথম চতুর্ভাগে কে কে পজিটিভ? এই প্রথম চতুর্ভাগে যে যতগুলো আমরা ত্রিকোণমিতিক অনুপাত আছে সবাই পজিটিভ। তাহলে দেখো আমরা এভাবে বলি এখানে সবাই পজিটিভ, অনেক সময় বলে অল পজিটিভ, এটা অল পজিটিভের ঘর, অর্থাৎ এটা সবাই পজিটিভ। আমি একটু এভাবে লিখে দিচ্ছি তোমাদের। দেখো আমরা এখানে বলি যে সাইন, আমরা একটু খুব সংক্ষেপে লিখছি cos, tan, cot, sec, cosec। লক্ষ্য করো এরা সবাই পজিটিভ এই ঘরে। যদি কোনো কোণ ঘুরে প্রথম চতুর্ভাগে পড়ে তাহলে সবাই পজিটিভ। চোখ বন্ধ করে এই কথা বলতে পারবো যে যেই ঘরে যে কোনো পাত্রেই পড়ুক না কেন এটা সবাই পজিটিভ। তাহলে এই ঘরে আসলে কে কে পজিটিভ? এটা আসলে সাইনের ঘর। এটা কার ঘর? লক্ষ্য করো এটা সাইনের ঘর। সাইনের উল্টো কি ছিল? কোসেক। এরা শুধুমাত্র এই ঘরে পজিটিভ। তাহলে এই দুইজন যদি পজিটিভ হয় তাহলে বাদ বাকি কার আছে? সবাই নেগেটিভ। কে কে নেগেটিভ? লক্ষ্য করো এই ঘরে যদি এসে পড়ে cos, এই ঘরে যদি এসে পড়ে tan, এই ঘরে যদি পড়ে cot, আবার এই ঘরে এসে যদি পড়ে sec, এটা সবাই কিন্তু এই ঘরে যদি পড়ে তাহলে এই ঘরে নেগেটিভ। এত কিছু মনে রাখার দরকার হয় না। এটা কার ঘর? সাইনের ঘর আর কোসেকের ঘর। আমরা যদি এটুকু মনে করতে পারি তাহলে কিন্তু তোমার এটা হয়ে গেল। আমরা এখন দেখি এই ঘরে কে কে পজিটিভ। তাহলে এটা দেখো এটা হচ্ছে tan এর ঘর, তার মানে এই ঘরে হচ্ছে tan আর এই ঘরে হচ্ছে cot, শুধুমাত্র এরা দুজন পজিটিভ। তাহলে কোনগুলো নেগেটিভ তোমরা এভাবে একটু লিখে নিও যে কোনগুলো এখানে নেগেটিভ। আর এই ঘরটা কার? এই ঘরটা দেখো এটা হচ্ছে cos আর এটা হলো sec, এরা দুইজন কিন্তু এই ঘরে পজিটিভ। তাহলে দেখো তাহলে এই যে ত্রিকোণমিতিক অনুপাত দেখো তোমাদের এখানে কোন কোনগুলো নেগেটিভ বুঝতেই পারছো যে শুধুমাত্র cos আর sec যদি এখানে পজিটিভ হয় বাকিগুলো নেগেটিভ। ঠিক এই ব্যাখ্যাটিও তোমাদের বইয়ে সুন্দরভাবে লেখা আছে, সেটি হচ্ছে পৃষ্ঠা নম্বর 166, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। প্রথম চতুর্ভাগে এখানে বলে দিয়েছে যে সকল অনুপাত ধনাত্মক, মানে যতগুলো এই যে অনুপাত মানে কি 6টা অনুপাত আছে, 6টা অনুপাতে এখানে পজিটিভ। আমি এভাবে দ্বিতীয় এখানে লেখা আছে দেখো সাইন এবং কোসেক পজিটিভ, সাইন আর কোসেক পজিটিভ, আমি বাকিগুলো লিখে নেগেটিভ লিখে দিয়েছি। তৃতীয় চতুর্ভাগে দেখো tan cot পজিটিভ এটা বলা আছে, বাদ বাকিগুলো লিখে নেগেটিভ লিখে নিও। আর চতুর্থ চতুর্ভাগে দেখো cos এবং sec পজিটিভ, বাকিগুলো লিখে অবশ্যই তোমরা নেগেটিভ লিখে নেবে। তাহলে লক্ষ্য করো ত্রিকোণমিতিক অনুপাতের কিন্তু আমাদের বিভিন্ন মান কিন্তু জেনারেল ম্যাথে আমাদের প্রয়োজন হয়েছিল। যেমন দেখো আমি যদি খুব সংক্ষেপে দুই একটা মান তোমাদের দেখাই, একটা ছক তোমাদের এখান থেকে পড়ানো হয়েছিল যেখানে বলা ছিল যে সাইন, এখানে দেখো এভাবে বলা ছিল 0 ডিগ্রি, তারপরে বলা ছিল হচ্ছে 30 ডিগ্রি, তারপরে বলা ছিল 45 ডিগ্রি, তারপরে দেখা হচ্ছে 60 ডিগ্রি, আর তারপরে সবার শেষে ছিল 90। এর মানগুলো আমরা কিন্তু জানতাম। সাইন 0 মান হচ্ছে 0, 30 মান দেখো 0.5, তারপর এটা ছিল 1/√2, আর এটা হচ্ছে √3/2, আর 90 মান হচ্ছে 1। এভাবে তোমাদের কিন্তু একটা ছক ছিল। ঠিক এরপরে হচ্ছে cos, ঠিক এখানে উল্টা, এখানে 1, এখানে √3/2, এখানে 1/√2, এটার মান ছিল 1/2, আবার এটার মান ছিল 0। তাহলে লক্ষ্য করো আমরা এই ছক কিন্তু আমাদের মুখস্থ, কিন্তু এখানে চেঞ্জটা কোথায়? এই ডিগ্রি এখানে আমরা ব্যবহার করবো না, এখানে সব রেডিয়ানে ব্যবহার করবো। তাহলে এখন দেখো 0 ডিগ্রি মানে কি? 0 ডিগ্রি মানে 0 রেডিয়ান, তার মানে এই জায়গাটা 0। এখন দেখো 30 ডিগ্রি মানে কত রেডিয়ান সেটা তোমাদের শিখিয়েছি যে 30 × π/180। যদি এটা কাটাকাটি করো তাহলে দেখো 3 6 18, তার মানে এটি হচ্ছে π/6। তাহলে আমরা যেখানে 30 ডিগ্রি না বলে এই জায়গাটাকে আমরা বলবো π/6 রেডিয়ান। ওকে, π/6। দেখো 45কে ঠিক আমরা একইভাবে যদি আমরা 45কে বের করি তাহলে এটা হচ্ছে π/4। তাহলে যদি তোমার সামনে থাকে sin π/4 তাহলে বুঝবে আসলে সেটা sin 45 এর মান বলেছে। 60 ডিগ্রি মানে হচ্ছে দেখো 50 ডিগ্রি মানে হচ্ছে π/3, 60 ডিগ্রি মানে হচ্ছে π/3, 90 ডিগ্রি মানে আমি কিছুক্ষণ আগে বের করেছি 90 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে সেটি আসলে π/2 আসে।
তাহলে দেখো এইটুকু শুধুমাত্র যদি তুমি মনে রাখো যে আগে যেটা 30 ডিগ্রি পড়েছি সেটা আসলে এখানে π/6, আগে যেটা 45 পড়েছি আসলে সেটা এখানে π/4, আর আগে যেটা 60 পড়েছি সেটা আসলে এখানে π/3, আর যেটা 90 পড়েছি সেটা আসলে π/2। তাহলে দেখো এইটুকু তোমরা মনে রাখবে, তাহলেই কিন্তু তোমরা সকল ত্রিকোণমিতিক মানগুলো জেনারেল ম্যাথে পড়া ছিল তোমাদের বা সাধারণ গণিতে আমাদের পড়া ছিল, আমরা কিন্তু ধরে নিচ্ছি যে এখান থেকেও তোমরা এই মানগুলো মুখস্থ আছে। আবার আরও একবার নতুন করে দেখে নিব। আমরা প্রথম যে ম্যাথটি আছে আমাদের লক্ষ্য করো, একের ক নম্বর অনুশীলনীতে গেলাম, সমাধান। কেমন দেখো, cos π/4, নিচে আছে cos π/6 প্লাস sin π/3। লক্ষ্য করি একটু আগেই বলেছিলাম যে π/4 মানে হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে দেখো cos 45 এর মান কত, এটি নিশ্চয়ই তোমাদের জানা আছে, sin 45 cos 45 এর। দেখো π/6 মানে কি, π/6 মানে হচ্ছে 30। তাহলে দেখো cos 30 এর মান কত ছিল, cos 30 এর মান কিছুক্ষণ আগেই কিন্তু আমরা প্লাস, এখান থেকে আমরা যদি দেখি sin π/3, তাহলে π/3 মানে কত, এটি তোমাকে কিন্তু প্রথমে বুঝতে হবে। এটি হচ্ছে sin 60, এর মানও দেখো যে √3/2। এখন আমরা যদি লসাগু করে দিই, উপরে আছে 1/√2, নিচে লক্ষ্য করো নিচে হচ্ছে একটা 2 লসাগু, তাহলে থাকে হচ্ছে √3 প্লাস √3, তাহলে থাকে 1/√2, গুণ করে উল্টাই দিব, তাহলে উপরে চলে গেল 2, আর নিচে দেখো √3 যোগ √3, তাহলে কয়টা √3, দুইটা √3, তাই লিখলাম। দেখো এই 2 যদি আমরা বাদ দিই, দেখো এখান থেকে যেটি আছে যে এই 2 মাথায় একটা রুট আর 3 মাথায় একটা স্কয়ার রুট ওভার অফ চিহ্ন আছে, তাহলে এটা একটা রুটের মধ্যে আমরা লিখতে পারি। তাহলে দেখো একটা স্কয়ার রুট ওভার অফ 2 গুণ 3 এভাবে লিখতে পারি 2 × 3। যদি আরো সুন্দর করে লিখি তাহলে আমরা বলতে পারি 1/√6। এটি কিন্তু আমাদের প্রথম যে ম্যাথটি আছে সেটি অ্যান্সার। কত সহজ লক্ষ্য করো। খ নম্বর যেটি আছে আমরা এখন সেটি দেখব। খ নম্বরে আছে দেখো tan π/4 প্লাস tan π/6 আর tan π/3। লক্ষ্য করো π/4 মানে হচ্ছে 45, tan 45 এর মান একটু সবার মুখস্থ রাখার কথা 1। π/6 মানে হচ্ছে 30, tan 30 এর মান হচ্ছে 1/√3, আর π/3 মানে হচ্ছে 60, তার মান হচ্ছে শুধু √3। এই দুটো যদি কাটে তাহলে এখানে থাকে 1 + 1, দ্যাট ইজ এটার উত্তর কিন্তু শুধুমাত্র 2 হবে। তাহলে দেখো আমরা কত সহজ অঙ্ক আমরা করছি। এখন চলে যাব আমরা সরাসরি 2 নম্বরে। লক্ষ্য করো 2 নম্বর, এখানে দেখি যে দেওয়া আছে কি দেওয়া আছে, দেখো বলছে cos θ = -4/5, এবং আরেকটা কথা এখানে বলে দিয়েছে যে পায়ের চেয়ে থিটা বড়। লক্ষ্য করো পায়ের চেয়ে থিটা বড় বাট লেস দ্যান 3π/2। প্রিয় শিক্ষার্থী তোমরা এটা লক্ষ্য করো, এটা আসলে কোন চতুর্ভাগ থিটার অবস্থান এটি কিন্তু বুঝিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে বলেছে যে tan θ এবং sin θ এর মান নির্ণয় করো। তাহলে লক্ষ্য করো থিটার অবস্থানটা কোন চতুর্ভাগে, তোমাদের কিছুক্ষণ আগে কিন্তু আমি একটা চতুর্ভাগ এঁকে দেখিয়েছিলাম। লক্ষ্য করো এই জায়গাটাই কিন্তু এই অবস্থানটা ছিল যে পায়ের চেয়ে বড় থিটার মান বাট লেস দ্যান 3π/2। লক্ষ্য করো এটি আসলে তৃতীয় চতুর্ভাগ, আর এই তৃতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ ছিল সেটিও কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এই চতুর্ভাগে আমাকে এখানে ট্যান আর কটটা শুধুমাত্র পজিটিভ, আর বাদ বাকি সবাই কিন্তু নেগেটিভ। এই বিষয়গুলো কিন্তু তোমাকে বুঝতে হবে যে এই থিটার অবস্থান কোন চতুর্ভাগে নির্দেশ করে দিয়েছে, তৃতীয় চতুর্ভাগে নির্দেশ করে দিয়েছে, এবং এই তৃতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ, এই তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ। তাহলে লক্ষ্য করো আমরা প্রথমে যদি বর্গ করে দিই, cos স্কয়ার থিটা সমান দেখো 16/25 বর্গ করে। এরপরে দেখো
cos স্কয়ার থিটা সমান সমান আমি লিখলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 16/24। তাহলে লক্ষ্য করো আমি 1 মাইনাস 16/25 ইকুয়াল sin স্কয়ার থিটা। এই সাইনটাকে ডান পাশে নিয়েছি, মাইনাস ছিল, এই পাশে এসে প্লাস হয়েছে। এখন আমরা দেখি এটাকে যদি লসাগু করে দিই তাহলে 25 হচ্ছে লসাগু, 25 মাইনাস 16 ইকুয়াল এখানে থাকলো sin স্কয়ার থিটা। দেখো আমরা বলতে পারি sin স্কয়ার থিটা ইকুয়াল আমাদের এখানে যেটা আসছে 9/25। তাহলে লক্ষ্য করো আমাদের এখান থেকে যেটা আসছে যে sin থিটা ইকুয়াল প্লাস মাইনাস 3/5। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে sin থিটার মান প্লাস মাইনাস আসলো, আমি কোনটা নিব? দেখো যে জায়গাটা তোমাকে সিলেক্ট করে দিয়েছে থিটা এর অবস্থান কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে, তাহলে sin মাস্ট বি এখানে নেগেটিভ। তার মানে আমরা বলতে পারি যে অতএব sin থিটা ইকুয়াল -3/5। কেন -3/5? তুমি এটা কারণ হিসেবে লিখে দিলাম যে পায়ের চেয়ে থিটা বড় বাট লেস দ্যান 3π/2, এটা লিখলেও হবে। আর এছাড়াও অন্য কেউ লিখতে পারে যে থিটা এর অবস্থান তৃতীয় চতুর্ভাগে হয় sin থিটা এর মান আমরা কোনটা নিলাম? দেখো নেগেটিভ মান যেটা আছে সেটি আমরা নিলাম। দেখো লক্ষ্য করো অঙ্কে তোমাকে tan থিটা এবং sin থিটা বের করতে বলেছে। তাহলে দেখো অঙ্কের আরেকটি অংশ আমরা যেটা বের করতে চাই যে এখন tan থিটা। লক্ষ্য করো tan থিটা মানে কি? আমরা জানি যে tan মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। দেখো sin থিটার মান তুমি পেয়ে গিয়েছো যে -3/5, আর cos থিটার মান দেখো এখানেও পেয়েছো যে -4/5। দুই মাইনাস পেলে প্লাস হয়ে গেল, তুমি যদি গুণ করে উল্টায় দাও 3/5 ইন্টু হচ্ছে 5/4, 5 বাদ হলো তার মানে হচ্ছে 3/4। তাহলে লক্ষ্য করো এই দুটোই আমাদের অ্যান্সার, একটা আর এখানে একটা। কত সহজে ম্যাথটি আমি করে ফেললাম। তাহলে দেখো এর পরবর্তী যে ম্যাথটি আছে সেটি হচ্ছে 3 নাম্বার, বলে দিয়েছে π/2 চেয়ে a বড় বাট লেস দ্যান পাই। এটি তারা কিন্তু বুঝতে হবে যে তোমাকে কোন চতুর্ভাগ অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ নির্দেশ করে দিয়েছে, আর দ্বিতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ সেটিও কিন্তু খেয়াল করতে হবে। আমরা চলে যাব 4 নম্বরে। এখন দেখো ঠিক 4 নম্বরে যে ম্যাথটি আমাকে দেওয়া আছে 2 আর 3 কিন্তু একদম অনুরূপ অঙ্ক। আমরা 4 নম্বরে যদি যাই, 4 নম্বরে লক্ষ্য করো কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে cos ক্যাপিটাল A ইকুয়াল হচ্ছে 1/2, এবং এছাড়াও বলে দেওয়া আছে যে cos A এবং sin A একই চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ cos এর চিহ্ন যা হবে sin এর চিহ্ন। তাহলে দেখো cos এর চিহ্নটা তোমাকে এখানে কি দেওয়া আছে প্লাস, তাহলে অবশ্যই sin এর চিহ্নটা একই চিহ্ন বিশিষ্ট, মানে sin এর চিহ্নটাও অবশ্যই তোমাকে প্লাস নিতে হবে। তাহলে দেখো এটাও যদি বর্গ করি cos স্কয়ার A ইকুয়াল, এটাকে বর্গ করলে আসে 1/4। কি করেছি? বর্গ করে। এখন দেখো cos স্কয়ার A মানে নিশ্চয়ই আমরা লিখবো যে 1 মাইনাস sin স্কয়ার A ইকুয়াল 1/4। ঠিক আগে যে ক্যালকুলেশনটি করেছি সেটি এখানে 1 মাইনাস 1/4 ইকুয়াল sin স্কয়ার। যদি লসাগু করো 4 হচ্ছে লসাগু, উপরে দেখো থাকে 4 মাইনাস 1 ইকুয়াল এখানে যেটা আছে sin স্কয়ার। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি যে sin স্কয়ার A ইকুয়াল, উপরে ক্যালকুলেশন করো দেখো এখানে 3/4। তুমি যখনই বর্গমূল করবে তখনই প্লাস মাইনাস চিহ্ন চলে আসবে। দেখো sin A ইকুয়াল প্লাস মাইনাস 3 এর মাথায় রুট থেকে গেল, বাট 4 কে রুট করলে হলো 2। তাহলে দেখো এখান থেকে তুমি প্লাসটা নিবে না মাইনাসটা নিবে? sin A ইকুয়াল অবশ্যই তোমাকে প্লাসটা নিতে হবে, কারণ হচ্ছে তোমাকে বলে দিয়েছে। কারণটা কি বলো? যে sin A ও cos A একই চিহ্ন বিশিষ্ট। প্রিয় শিক্ষার্থী, যদি বলে দিত sin A এবং cos A বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে দেখো cos এর মান যেহেতু পজিটিভ দেওয়া আছে তখন কিন্তু sin এর মান মাস্ট বি নেগেটিভ নিতাম। তাহলে লক্ষ্য করো তুমি এখানে পেয়ে গেলে, এরপরে তোমাকে tan A বের করতে বলছে। তাহলে tan A তো কিছুক্ষণ আগে তোমাদের আমি শিখালাম, tan যেখানে চাইবে সঙ্গে সঙ্গে লিখবে যে এখন tan A ইকুয়াল, তুমি যেটা লিখবে সেটি হচ্ছে sin A বাই
cos। দেখো সাইনের মান তুমি এখানে পেয়েছো, এটা বসাই দিবা, এটাকে এদিকে ভাগ করে দিবা, তাহলে অবশ্যই কিন্তু tan এর মান পেয়ে যাবে। দেখো 5 নম্বরটাও ঠিক একই রকম অঙ্ক। আবার অনুশীলনীর শেষের দিকে যে অঙ্কগুলো আছে দেখবে তোমরা এই অঙ্কের সাথে আজকে ওই শেষ দুইটা নাম্বারও করে ফেলতে পারবে। আমি সেখান থেকে একটা লাইন বলে দিই। যেমন 12 এর ক নাম্বার যেটি আছে, এখানে আছে যে sin স্কয়ার পাই বাই 6 cos স্কয়ার পাই বাই 6 প্লাস tan স্কয়ার পাই বাই 6 cot স্কয়ার পাই বাই 6। তাহলে দেখো যে এই টার্ম যদি কোথাও স্কয়ার থাকে, আমি আগেও তোমাদের গণিতে শিখিয়েছি, এইভাবে লিখে নিবে যে sin পাই বাই 6, এইখানে যদি স্কয়ার থাকে সেটা টোটালটার মাথায় স্কয়ার। ঠিক একইভাবে এখানে লিখে নিবে cos পাই বাই 6 সম্পূর্ণটার স্কয়ার। এখানেও দেখো ঠিক একইভাবে tan পাই বাই 6 তার টোটালটার স্কয়ার, cot পাই বাই 6 তার টোটালটার স্কয়ার। এখন দেখো শুধু মানগুলো বসিয়ে দিয়ে বর্গ করলেই কিন্তু এগুলো পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধরে আমার ক্লাসটি যারা দেখেছো, আশা করি যে তোমরা তোমাদের অনুশীলনী 8.2 এ যে অঙ্কগুলো হোমওয়ার্ক করতে পারবে সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5। এর সঙ্গে আমি 12 এবং 13 নম্বর, 12 আর 13, এই অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই সবাই হোমওয়ার্ক করতে পারবে। এবং সবার কাছে বিনীত অনুরোধ, অবশ্যই তোমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে মানের যে শক্তি আছে সেটি আসলে সুন্দরভাবে মুখস্থ করে, আমি যে 4টা চতুর্ভাগ শেখালাম, কোন চতুর্ভাগে কোন পজিটিভ, এগুলো খুব ভালো করে মুখস্থ করে তারপরে দয়া করে অনুশীলনী অঙ্ক শুরু করবে। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে এখানেই শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।